আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমরা দ্বিতীয় অধ্যায়ের স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আয় স্থিতিস্থাপকতা নিয়ে। চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা দেখেছিলাম দামের শতকরা পরিবর্তন আর চাহিদার শতকরা পরিবর্তন। একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন, একটি দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন। আয় স্থিতিস্থাপকতার ক্ষেত্রে দেখেছিলাম আমরা একটি দ্রব্যের আয়ের শতকরা পরিবর্তন, একটি দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন। এখন আমরা দেখব আড়াআড়ি কথাটি। আড়াআড়ি কথাটি দিয়েও আমরা বুঝতে পারি যে এখানে কোনো একটা বিপরীত সম্পর্ক থাকবে। এখানে দ্রব্য থাকবে দুইটি দ্রব্য থাকবে। এখানে থাকবে একটি দ্রব্যের দাম, একটি দ্রব্যের দাম থাকবে, একটি দ্রব্যের চাহিদার পরিমাণ থাকবে। আমরা দুইটি দ্রব্যকে যদি এক্স এবং অপরটিকে যদি ওয়াই বিবেচনা করি, তাহলে এক্স দ্রব্যের দাম, তাহলে প্রাইস অফ এক্স, এবং কিউটি মানে চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ওয়াই, তাহলে এখানে ওয়াই বসিয়ে দিব। এখন আমরা সংজ্ঞাটা জেনে নিই। একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন, অপর দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন, এই দুইয়ের অনুপাতকে আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। একটি দ্রব্যের দাম মানে পি হচ্ছে প্রাইস এক্স, একটি দ্রব্যের দাম। অপর দ্রব্যের চাহিদা, এখানে কিউডি হচ্ছে চাহিদা আর আরেকটি দ্রব্যকে আমরা ওয়াই ধরেছি। এখন আমরা বলতে পারি ক্রস ইলাস্টিসিটি সমান, এখানে আমরা যেখানে যেখানে কিউডি লিখতাম সেখানে আমরা কিউআই লিখবো, যেখানে পি লিখতাম সেখানে পি এক্স লিখবো। তাহলে চেঞ্জিং কিউআই ডিভাইডেড বাই চেঞ্জিং পি এক্স। এখানে আমরা পি লিখতাম, এখানে পি এক্স লিখবো, আর এখানে কিউআই লিখবো। এখানে কিউডিওয়াইকে আমরা সংক্ষেপে কিউআই লিখেছি। এখানে আমি দুটি সূচি নিয়েছি। সূচি থেকে আমরা সূত্রের সাহায্যে ক্রস ইলাস্টিসিটি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করব। আমি এখানে সূত্রটা লিখে নিয়েছি। পিএক্স সমান হচ্ছে 10। এখন আমরা চেঞ্জিং পিএক্স বের করব। চেঞ্জিং পিএক্স হচ্ছে যেটা পরিবর্তিত হয়েছে 12 থেকে আমরা 10 বিয়োগ দিব, 12 মাইনাস 10। তাহলে এটার আনসার আমরা পাবো 2। এখন কিউডিওয়াই সমান আমরা পাবো 5, এটা হচ্ছে প্রাথমিক। এরপরে আমরা যখন বের করব চেঞ্জিং কিউডিওয়াই, তাহলে এখানে আমরা লিখতে পারি 6 থেকে আমরা পরিবর্তিত থেকে প্রাথমিকটা বিয়োগ দিব, 6 মাইনাস 5 সমান হচ্ছে 1। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। চেঞ্জিং কিউডিওয়াই এর মান হচ্ছে 1, তারপরে এখানে চেঞ্জিং পিএক্স এর মান হচ্ছে 2 ইন্টু পিএক্স এর মান 10, কিউডিওয়াই এর মান হচ্ছে 5। তাহলে আমরা যদি কাটাকাটি করি আমরা পাবো 1। এখন আমরা সেম ভাবে 2 নাম্বার সূচি থেকেও ইসি এর মান বের করে ফেলি। এখানে পিএক্স সমান হচ্ছে 10, তাহলে চেঞ্জিং পিএক্স সমান কি হবে? তাহলে 8 থেকে আমরা 10 বিয়োগ দিব, তার মানে পরিবর্তিত থেকে প্রাথমিক বিয়োগ দিব, সমান পাবো -2। এখন আমরা কিউডিওয়াই সমান পাচ্ছি 10, আর চেঞ্জিং কিউডিওয়াই সমান আমরা বের করে ফেলি 12 থেকে আমরা 10 বিয়োগ দিব, তাহলে আমরা পাচ্ছি 2। আমরা মানগুলা বসিয়ে দিব। উপরে হচ্ছে 2 আর চেঞ্জিং পিএক্স সমান হচ্ছে -2, আর এখানে হচ্ছে পিএক্স সমান 10, কিউডিওয়াই সমানও 10। এখানে কাটাকাটি করলে আমরা পাবো -1। 1 নাম্বার সূচি থেকে আমরা চিত্র অঙ্কন করি। পিএক্স যখন 10, কিউডিওয়াই তখন 5। এই যে 10 আর এখানে হচ্ছে 5। পিএক্স যখন 12, কিউডিওয়াই তখন 6, তাহলে 12 আর এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে 6। আমরা দুইটা বিন্দু পাচ্ছি, দুইটা বিন্দু এ ও বি। এখান থেকে একটা রেখা পাচ্ছি। রেখাটা দেখতে কেমন? রেখাটা দেখতে ঊর্ধ্বগামী, মানে এখানে পিএক্স এর মান 10 থেকে 12 হয়েছে, কিউডিওয়াই এর মান 5 থেকে 6 হয়েছে। পিএক্স এর মানও বেড়েছে, কিউডিওয়াই এর মানও বেড়েছে, তার মানে রেখাটা অনেকটা দেখতে যোগান রেখার মতো এবং এটি ঊর্ধ্বগামী। এর পরবর্তী সূচি থেকেও আমরা চিত্র অঙ্কন করি। পিএক্স যখন 10, কিউডিওয়াই তখনও 10, তাহলে এখানে 10 আর 10। এরপর পিএক্স যখন 8, কিউডিওয়াই তখন হচ্ছে 12, তাহলে আমরা দুইটা বিন্দু পাচ্ছি। এই বিন্দু যোগ করে আমরা একটা রেখা পাচ্ছি। এই রেখাটা দেখতে কেমন? এটা রেখাটা হচ্ছে নিম্নগামী। কেন নিম্নগামী? কারণ এখানে পিএক্স এর মান 10 থেকে 8 হয়েছে, কমেছে। কিউডি এর মান 10 থেকে 12 হয়েছে, তার মানে বেড়েছে। তাহলে একটা বেড়েছে একটা কমেছে, বিপরীত সম্পর্ক, যার কারণে রেখাটা হয়েছে নিম্নগামী। পরীক্ষায় যদি আড়াআড়ি স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলে, তাহলে সূচি থেকে
এখানে সূত্র দিয়ে বের করে দিলে আর চিত্র অঙ্কন করে দেখিয়ে দিলে হবে। আবার যদি বলে যে আর স্থিতিস্থাপকতা থেকে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো, এটা সাধারণত খ নাম্বারে বলে, তখন দ্রব্যের প্রকৃতিটা বের করে দেখাতে হবে। যেমন যখন আর স্থিতিস্থাপকতার মান হবে ধনাত্মক, এখানে কোনো মাইনাস চিহ্ন আসবে না, এটা রেখাটা হবে ঊর্ধ্বগামী, তখন এটা হবে পরিবর্তক দ্রব্য কিংবা বিকল্প দ্রব্য। আবার যখন আর স্থিতিস্থাপকতার মান হবে ঋণাত্মক এবং যে রেখাটা অঙ্কন করব রেখাটা হবে নিম্নগামী, তাহলে এটা হবে পরিপূরক দ্রব্য। এখন আমরা সুন্দর করে এটা নিচে লিখে দিব। একটি দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য ব্যবহার করা যায়, মানে একটা দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য ব্যবহার করা, যেমন চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারি, চায়ের পরিবর্তে কফি ব্যবহার করতে পারি। আর স্থিতিস্থাপকতা বা ইসি এর মান ধনাত্মক। এখানে আমরা যেটা বের করেছি এই মানটা কেমন ছিল, এই মানটা ছিল ধনাত্মক। একটি দ্রব্যের দাম অপর দ্রব্যের চাহিদার সম্পর্ক সরাসরি হয়েছে এবং যে রেখাটি পাওয়া গিয়েছে সেটি ঊর্ধ্বগামী, সেজন্য এটা হচ্ছে বিকল্প দ্রব্য। এখানে রেখাটি হচ্ছে ঊর্ধ্বগামী, তাই এটা হচ্ছে বিকল্প দ্রব্য। যেমন চিনি, গুড়, চা, কফি এগুলো হচ্ছে বিকল্প দ্রব্য কিংবা পরিবর্তক দ্রব্য, যেগুলো একটার পরিবর্তে অপরটি ব্যবহার করা যায়, এগুলোই হচ্ছে সাবস্টিটিউট গুডস। এরপর একটি দ্রব্য ছাড়া অপর দ্রব্য ব্যবহার করা যায় না। যেমন আমরা খাতা না থাকলে লিখতে পারবো না, লেখার জন্য কি প্রয়োজন, কলম প্রয়োজন, তাহলে খাতা, কলম, ইট, সিমেন্ট এগুলো হচ্ছে পরিপূরক দ্রব্য। আর স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক এবং একটি দ্রব্যের দাম অপর দ্রব্যের চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, যে রেখাটা পাওয়া যায় তা নিম্নগামী, তাকে পরিপূরক দ্রব্য বা কমপ্লিমেন্টারি গুডস বলে। এখানে আমরা সূচি থেকে ইসি মান পেয়েছি ঋণাত্মক মানে এখানে -1 মাইনাস চিহ্ন আছে। যে রেখাটি পেয়েছি এটা হচ্ছে নিম্নগামী, তাহলে এটা হচ্ছে পরিপূরক দ্রব্য।